শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন না। একটা কথা বলতে চাই, আমার ভাইয়ের রক্তের সাথে যদি বেঈমানি করেন, খোদার কসম করে বলছি কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো ভারতীয় দালালের জায়গা হবে না। এই বাংলাদেশে আমার ভাইরা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে শুধুমাত্র বসে থেকে তামাশা দেখার জন্য না, তাদের বিচার করার জন্য। তাদের বিচার চাই মানে চাই, আর বিচার করতে হবে, এইটাই আমাদের শেষ কথা। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, যেই বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়নের জন্য 24শে জুলাইতে ছাত্র জনতা এবং অসংখ্য সাধারণ মানুষ দল বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রে রাজপথে নেমেছিলাম। কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি একটি বিশেষ দল শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে আজকে অনেক কিছু হয়ে গেছে। আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা কোনো দলের না, তারা নির্দিষ্ট কোনো দলের না। আমরা সবাই একটা বৈষম্যহীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশের স্বপ্নে রাজপথে নেমেছিলাম। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমরা যেই স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষায় এই আন্দোলন করেছি, সেই স্বপ্ন কি আমাদের বাস্তবায়ন হচ্ছে না। উপদেষ্টারা যারা ছিল এবং বর্তমান সরকার যারা আছে, আমি আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যেই মামলাগুলো আছে, কয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে? বরং একের পর এক সকলে জামিন পেয়ে যাচ্ছে এবং আমাদের আবারও সেই আগের মতো আমাদের ভয় দেখানো হচ্ছে, গুমের, খুনের এবং আমাদের ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একটা কথা আপনাদের বলতে চাই, আমরা ভয় পাই না। আমরা শহীদ শরীফ ওসমান হাদির অনুসারী, আমরা ভয় পাই না মৃত্যুকে। আপনি যদি আমাদের মারতে চান, সামনে এসে মারবেন, কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করে মারতে আসবেন না। আমরা আপনাদের কোনো ভয় পাই না। আপনাদের নেত্রী পালায়ে গেছে, আপনারা কিছু কিছু মানুষ এখন এইখানে আছেন, মানে ঘাপটি মেরে লুকায়ে থেকে একে ওকে ভয় দেখাচ্ছেন। তো আমি আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা ছাত্র জনতা একসাথে হয়ে আপনাদের নেত্রীকে দেশছাড়া করেছি। তো আপনারা আবার আমাদের বাধ্য করবেন না যে আমরা যে যতটুকু সহমর্মিতা আপনাদের প্রতি দেখাচ্ছি, এইটাও যাতে মানে বাদ দিয়ে আপনাদেরও দেশ থেকে বিতাড়িত করতে হয়। তো আমি আজকে এই সংগঠনের সকলকেই আমি ধন্যবাদ জানাই এবং এই সংগঠনের সকলের প্রতি আমার দোয়া থাকবে, তাদের হাত ধরে যেন আগামী প্রজন্ম আরো ভালো কিছু করে, আমরা যেন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই দোয়া আমাদের প্রতি আপনারা করবেন। এবং আমি সর্বশেষ আজকে পাবলিক প্রসিকিউটর সাহেব আছেন, তার কাছেও আমি বিশেষভাবে অনুরোধ করছি, এখন পর্যন্ত অনেক আসামিরা ঘোরাফেরা করছে, অনেকেই জামিন পেয়ে যাচ্ছে। তো আপনারা এইটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করুন যে এই আসামিগুলো এখনো ঘোরাফেরা করছে, তাদের আপনারা আইনের আওতায় আনুন আপনারা। আমি আজকে এই প্রোগ্রামে বিশেষভাবে স্মরণ করতে চাই জুলাই শহীদ সহ আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে, যার হত্যার বিচার আজও করা হয়নি। শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দেওয়া এক সাহস, যেই সাহস আজ ভয় হয়ে দাঁড়িয়েছিল ভারতের দালালদের জন্য। একটা কথা বলতে চাই, বাংলাদেশে কোনো ভারতীয় দালালের জায়গা হবে না। এই বাংলাদেশে আমার ভাইরা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে শুধুমাত্র বসে থেকে তামাশা দেখার জন্য না, তাদের বিচার করার জন্য। তাদের বিচার চাই মানে চাই, আর বিচার করতে হবে, এইটাই আমাদের শেষ কথা। তো
সবাইকে আমি আহ্বান করি, আপনারা সবাই জুলাইতে যেমন সবাই একসাথে ছিলেন, এবং আমি দেখেছি জুলাইতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক ভাই শহীদ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এখনো ভিডিওতে আসে অনেক ভাই হসপিটালে আহত হয়ে কাতরাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্র দলের অনেকেই শহীদ আছে, বিএনপি থেকেও অনেকেই নির্যাতিত হয়েছে। তো আপনারা না অতীত ভুলে যায়েন না, এখন আপনারা ক্ষমতায় আছেন, আপনারা বাংলাদেশটা সুন্দর করুন। আপনারা মনে রাখবেন ওই শহীদদের জন্যই আজ আপনারা ক্ষমতায় বসতে পেরেছেন। তো ওই শহীদদের আপনারা ভুলে যায়েন না, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন না। একটা কথা বলতে চাই, আমার ভাইয়ের রক্তের সাথে যদি বেঈমানি করেন, খোদার কসম করে বলছি কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাইকে এক থাকার আহ্বান করছি, সবাই দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্দোলনের প্রতিটি পর্যায়ে আমাদের সহযোদ্ধারা মিছিল, সমাবেশ, গণসংযোগ এবং জনমত গঠনের কাজে সক্রিয় ছিলেন। এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী হামলা, মামলা, গ্রেফতার, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা, শিক্ষা জীবন এবং ভবিষ্যতের ঝুঁকি উপেক্ষা করে দেশের বৃহত্তর স্বার্থে সংগ্রামের ময়দানে অবিচল থেকেছেন। তাদের এই ত্যাগ, সাহস এবং আদর্শিক দৃঢ়তা বাংলাদেশ ছাত্রপক্ষের সংগ্রামী ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আহত, নির্যাতিত এবং নিপীড়নের শিকার সকল সংগ্রামী ছাত্র জনতার প্রতিও জানাই আন্তরিক সম্মান ও সংহতি। তাদের রক্ত, ত্যাগ ও কষ্ট আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার কখনো বিনামূল্যে অর্জিত হয় না। বাংলাদেশ ছাত্রপক্ষ বিশ্বাস করে জুলাই অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক ঘটনার নাম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের প্রতীক। এটি নতুন প্রজন্মকে শিখিয়েছে যে জাতির সংকটময় মুহূর্তে ছাত্র সমাজই হতে পারে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। আজ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহেন্দ্রক্ষণে আমরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা যাবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার সংগ্রামে বাংলাদেশ ছাত্রপক্ষ অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র সমাজকে সংগঠিত করতে এবং ন্যায় ও অধিকারের পক্ষে নিরলসভাবে কাজ করে যেতে বদ্ধপরিকর। জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের প্রেরণা, শহীদদের আত্মত্যাগ আমাদের শক্তি, আর একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারী আমাদের পথ চলার মূল ভিত্তি। প্রিয় সহযোদ্ধারা, বাংলাদেশ ছাত্রপক্ষ বিশ্বাস করে ছাত্ররাই জাতির শক্তি, আর আদর্শিক ছাত্র রাজনীতি পারে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে। আসুন আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই। এই শুভ দিনে বাংলাদেশ ছাত্রপক্ষের সকল প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় হোক ছাত্র সমাজের, জয় হোক ন্যায় ও অধিকারের সংগ্রামের। বাংলাদেশ ছাত্রপক্ষ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ যাদেরকে পরাজিত করেছিল 1971 সালে, 2026 সালে এসেও সেই তারাই এখন কম্পমান আওয়ামী লীগের ভয়ে। কারণ আওয়ামী লীগের রাজনীতি মানেই তাদের রাজনৈতিক কবর।
প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। এই যে ওরা আসার সিনড্রোম, সারা বাংলাদেশে আওয়ামী বিরোধীরা তাই কম্পমান। প্রশ্ন হলো, বিএনপির জন্ম 1978 সালে হলেও তারা আওয়ামী লীগের ভয়ে এতটাই ভীত যে বাংলাদেশ বিরোধীদের সঙ্গে, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মকে আরো বিস্তৃত করতে তাদের একটুও বাধছে না। অথচ তারা মুখে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত রাজনীতি সহ কত গপ্পই না দিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় প্যারাডক্স বা বৈপরীত্য সম্ভবত এখানেই। একদিকে বলা হচ্ছে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগের অধ্যায় ক্লোজড বা চ্যাপ্টার ক্লোজড, আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়েছে। অন্যদিকে একই সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন ঠেকাতে বিএনপি, জামায়াত, এনসিপি এবং তথাকথিত জুলাই শক্তির নেতারা প্রতিদিন সতর্কবার্তা দিচ্ছেন, প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের ভয় প্রকাশ করছেন। তারা এতটাই ভীত যে তারা হয়তো ঘুমোতেও পারছেন না ঠিক মতো। কখন তাদেরকে রাস্তায় আক্রমণ করে সাধারণ নাগরিক, এই প্রশ্ন তারা তুলছেন। রাজনীতিতে সাধারণত মৃত প্রতিপক্ষকে নিয়ে কেউ এত উদ্বিগ্ন থাকে না। যে শক্তি সত্যি বিলুপ্ত হয়ে যায় তাকে নিষিদ্ধ করার প্রয়োজন হয় না, তাকে নিয়ে প্রতিদিন বক্তৃতা দেওয়ারও প্রয়োজন পড়ে না। একটু পিছনে তাকাই চলুন। একটি জাতির ইতিহাস না বুঝলে তার বর্তমান রাজনীতিও আমরা বুঝতে পারবো না। আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। 1949 সালে প্রতিষ্ঠিত এই দল বাংলার মানুষের ভাষার লড়াই, স্বাধিকারের আন্দোলন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এই দলের নেতৃত্বেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্ম নিয়েছে। সেই ঐতিহাসিক শেকড়কে কোনো নির্বাহী আদেশ বা সংসদীয় অধ্যাদেশ দিয়ে মুছে দেওয়া সম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো, শেখ হাসিনার সরকারকে কেন সরানো হলো, কিভাবে সরানো হলো? এখানে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রেক্ষাপট আলোচনায় আসা দরকার। শেখ হাসিনা যে কারণে আন্তর্জাতিক মহলের একটি অংশের বিরাট ভাজন হয়েছিলেন, তার অন্যতম প্রধান কারণ হলো তিনি বাংলাদেশকে বিদেশি স্বার্থের কাছে ইজারা দিতে রাজি হননি। বাংলাদেশের সমুদ্র বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ সহ কৌশলগত ভূখণ্ড নিয়ে বিভিন্ন বিদেশি শক্তির আকাঙ্ক্ষার বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিয়েছিলেন। একটি সার্বভৌম রাষ্ট্রের নেত্রী হিসাবে জাতীয় স্বার্থ রক্ষার এই অবস্থানই তাকে কতিপয় বিদেশি শক্তির চক্ষুশূলে পরিণত করেছিল। ফলে ছাত্র আন্দোলনের আড়ালে যে ক্ষমতার পট পরিবর্তন ঘটানো হয়েছিল, তার পেছনে কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক অসন্তোষ একমাত্র কারণ ছিল না, বহু কারণ মিলিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। আর এই প্রেক্ষাপটেই অবৈধ ইউনূস সরকার 2025 সালের 10ই মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞা আইন সিদ্ধ করতে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে অধ্যাদেশ জারি হয়। পরে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরে সেই অধ্যাদেশ অনুমোদন দেয়। এটি কেবল আইনগত প্রক্রিয়া নয়, এটি একটি সুগভীর রাজনৈতিক প্রতিহিংসার প্রাতিষ্ঠানিক রূপ। কারণ যে দলটি বাংলাদেশকে স্বাধীন করেছে সেই দলকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করা ইতিহাসের একটি নির্লজ্জ বিকৃতি। ব্রিটেনের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস এই বিষয়ে যে বিশ্লেষণ দিয়েছে তা বিএনপি এবং তাদের মিত্রদের জন্য এক রাজনৈতিক আঘাত। আসলে চ্যাথাম হাউস স্পষ্টভাবে বলছে, বাংলাদেশে গণতন্ত্রকে সত্যিকার অর্থে পুনরুদ্ধার করতে হলে এবং রাজনীতিকে জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিতেও আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বাংলাদেশে কোনো অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এই সত্যটি বিএনপি, জামায়াত এবং এনসিপি মানতে নারাজ, কারণ এটি মানলে তাদের ক্ষমতার ভিত্তি দুর্বল হয়ে যায়। গত বছর হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছিল আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, কিন্তু 1 বছর পর বাস্তবতা কি? আওয়ামী লীগ রাজপথে নেই, সংসদে নেই, টেলিভিশনের টকশোতে নেই, কিন্তু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় আলোচনার বিষয় এখনো আওয়ামী লীগ, তখনও আওয়ামী লীগ। এটি নিজেই একটি রাজনৈতিক বাস্তবতা।
আসলে সার্জিস আলম বলছেন সবাইকে এক থাকতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন ছাত্রলীগের ঝটিকা মিছিল সরকারের ব্যর্থতার প্রমাণ। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন আওয়ামী লীগের হামলা থেকে কেউ নিরাপদ নয়। প্রশ্ন হলো, যদি আওয়ামী লীগ সত্যি জনবিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে মৃত হয়, তাহলে কয়েকটি ঝটিকা মিছিল বা বিচ্ছিন্ন কর্মসূচি নিয়ে এত আতঙ্ক কেন আপনাদের? রাজনীতির প্রকৃত মনস্তত্ত্ব আসলে এটাই। আওয়ামী লীগকে নিয়ে প্রতিনিয়ত সতর্কবার্তা আসলে আওয়ামী লীগের দুর্বলতার প্রমাণ হয় না, বরং এটি আওয়ামী লীগ বিরোধী জোটের গভীর অনিশ্চয়তার বা ভয়ের প্রকাশ পায়। আর এই জোট যে সম্পূর্ণ নিজেদের রাজনৈতিক শক্তির উপর ভর করে দাঁড়াতে পারছে না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো তারা এখনো আওয়ামী লীগের ভয়কেই তাদের ঐক্যের আঠা হিসেবে ব্যবহার করছে, এবং আওয়ামী লীগের ভয়ে তারা যে কোনো সময় আবার এক হয়ে যেতে পারে এবং হয়ে যায়ও। এই যে মুখে মুখে তারা বিরোধী দল খুব অস্বস্তিকর কাজ করছে, বিরোধী দল ভয়ঙ্কর কাজ করছে, এসব বলছেন তারেক রহমান, আবার দেখবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা সবাই এক হয়ে যাচ্ছে। বাস্তবতা হলো আওয়ামী লীগকে ঘিরে তিনটি ভিন্ন শক্তির তিনটি ভিন্ন ভিন্ন ভয় কাজ করে। প্রথম ভয় যুদ্ধাপরাধী জামায়াতের। 1971 সালের পরাজয়ের রাজনৈতিক উত্তরাধিকার এখনো তাদের তাড়া করে বেড়ায়। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, একটি বাংলাদেশের স্বাধীনতার রাষ্ট্রীয় বয়ানের প্রধান ধারক। ফলে আওয়ামী লীগের পুনরুত্থান মানে মুক্তিযুদ্ধের প্রশ্নে জামায়াতের রাজনৈতিক সংকোচন। 1971 সালে এই জামায়াত তাদের রাজাকার বাহিনী আল বদর এবং আল শামস পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিলে এই দেশের মানুষকে হত্যা করেছিল, লুটতারাজ করেছিল, আগুন লাগিয়েছিল, মা বোনদের ইজ্জত লুট করেছিল। সেই একই জামায়াত আজ বাংলাদেশের রাজনীতির নির্ধারক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে কেবলমাত্র আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়গুলোর একটি। আর দ্বিতীয় ভয় কাদের? এনসিপি এবং তথাকথিত জুলাই সন্ত্রাসীদের। তারা তাদের রাজনীতির নৈতিক ভিত্তি দাঁড় করিয়েছিল আওয়ামী লীগ বিরোধিতার উপর, কিন্তু গত 2 বছরে এই গোষ্ঠী বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা, ক্যাম্পাস সন্ত্রাস, গণপিটুনি এবং হত্যার সংস্কৃতি তৈরি করেছে, তার জবাব তো একদিন তাদেরকে দিতে হবে। আওয়ামী লীগ ফিরলে সেই জবাবদিহির মুহূর্তটি ঘনিয়ে আসবে। এই সত্যটি তারা অন্তরে অন্তরে জানে বলেই এই আতঙ্ক। আপনি তাদের ফেসবুক স্ট্যাটাস দেখলেই বুঝতে পারবেন। তারা ফিরছে কখনো হামের বিশেষজ্ঞ হয়ে, কখনো ফুটবল বিশেষজ্ঞ হয়ে। এসব কথা যারা বলছে তারা তো গুপ্ত জামাত, তারা তো গুপ্ত সন্ত্রাসী, তথাকথিত জুলাই বিপ্লবী, আসলে তো সন্ত্রাসী। ফলে তাদের ভেতরে ভয়, অন্তরে ভয়, বাহিরে ভয়, শোবার ঘরে ভয়, বাইরে ভয়। এই ভয় নিয়ে তারা তো আসলে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাদের বেঁচে থাকার দিনগুলো সংকুচিত হয়ে আসছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয় কাদের? বিএনপির। বিএনপি নিজেদের উদার গণতান্ত্রিক দল বলে দাবি করে, কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দলকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে রাখা, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া, এটি গণতন্ত্রের নিকৃষ্টতম বিরোধিতা, ফ্যাসিবাদ। কোটি কোটি আওয়ামী লীগ সমর্থকদের ভোটাধিকার হরণ করা হয়েছে, জেলের ভিতর তাদের হত্যা করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিকে কার্যত একটি অপ্রতিযোগিতামূলক মাঠে পরিণত করা হয়েছে। এই অগণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী হলো বিএনপি। 1978 সালেও তাই, এখনো তাই, এবং বিএনপি সেটা খুব ভালো করে জানে। বিএনপি এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চাইছে। আজ আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি এই কাপুরুষতার পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত রাজনৈতিক, কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলবে কি তুলবে না সেই দায় আদালতের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এর চেয়ে বড় প্রতারণা আর কিছু হতে পারে না। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের বক্তব্য উল্লেখযোগ্য। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ সরকার রাজনৈতিক সিদ্ধান্তের আইনগত আবরণ তৈরি করছে, কিন্তু বাস্তবের ইতিহাস বলছে আদালত কখনো রাজনৈতিক বাস্তবতাকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না। বাংলাদেশের মাটিতে কোটি কোটি মানুষের মধ্যে যে দলের শিকড় প্রথিত, সেই দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে কোনো ট্রাইব্যুনাল নাকি ইতিহাস নাকি জনগণ? আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বিষয় এখানে যুক্ত। বিএনপি এবং যুদ্ধাপরাধী জামায়াতের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ যতই বাড়ুক না কেন, আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থানের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। মির্জা ফখরুল জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার কথা বলছেন, জামায়াত ও বিএনপিকে পাল্টা আক্রমণ করছে, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতির বাইরে
বাইরে রাখার প্রশ্নে এবং শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রশ্নে উভয় পক্ষের অবস্থান প্রায় অভিন্ন। কারণ তারা সবাই জানে তাদের পারস্পরিক সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে রাজনৈতিক শূন্যতার সবচেয়ে বড় সুবিধাভোগী হবে আওয়ামী লীগ। এই বাস্তবতা আরও স্পষ্ট হয়েছে প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা সহ কয়েকটি ঘটনায়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, মিডিয়ার প্রচারণা কিংবা সাংগঠনিক কর্মসূচি ছাড়াই লক্ষাধিক মানুষের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। নিষিদ্ধ একটি দলের নেতার জানাজায় মানুষের এই স্বতঃস্ফূর্ত ঢল দেখিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের সামাজিক এবং সাংগঠনিক ভিত্তি সম্পূর্ণ বিলীন হয়েছে। এই সিদ্ধান্তে পৌঁছানো কেবল ভুলই নয়, রাজনৈতিক অন্ধত্বের প্রমাণ। সবাই অন্ধ হয়ে ভাবছে যে প্রলয় বন্ধ হয়ে গেছে। প্রলয় তো বন্ধ হয়নি, প্রলয় চলছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও একই কথা বলে। আওয়ামী লীগ বারবার আঘাত পেয়েছে কিন্তু বারবার উঠে দাঁড়িয়েছে। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এই দল ফিরে এসেছে। 2001 সালে নির্বাচনী পরাজয়ের পরও ফিরে এসেছে। 2007 সালের সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনের পরও এসেছে। প্রতিবারই এই দলকে শেষ বলা হয়েছে, কিন্তু প্রতিবারটি সেই শেষ ঘোষণা মিথ্যে প্রমাণ করে আওয়ামী লীগ সদম্ভে ফেরত এসেছে। স্বাধীনতার 55 বছর পরও বাংলাদেশের রাজনীতিতে শেষ বিচারে সংসদ বা আদালত নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে রাজপথ, প্রয়োজনে ক্যান্টনমেন্ট। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই বলেছেন যে ডিপ স্টেট কখনো স্রোতের বিপরীতে যায় না, আর স্রোত যদি আওয়ামী লীগের দিকে বাঁক নেয় তাহলে আজকের ক্ষমতার দম্ভ কোথায় গিয়ে ঠেকবে সেটা ভাববার সময় তো আছে আপনাদের। ভাবছেন বলে এসব পোজ দিচ্ছেন। রাজনীতিতে একটি পুরনো সত্য আছে, শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে আলোচনা হয়, মৃত প্রতিপক্ষকে নিয়ে নয়। আর বাংলাদেশের রাজনীতিতে আজ যে দলটি নিষিদ্ধ কিন্তু প্রতিদিন যার নাম উচ্চারিত হচ্ছে সবচেয়ে বেশি, সেই বাস্তবতায় প্রমাণ করে যে আওয়ামী লীগকে হয়তো রাজপথ থেকে সাময়িকভাবে সরানো গেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এবং ইতিহাস থেকে এই দলকে মুছে ফেলা সেটি কারো পক্ষে সম্ভব হয়নি, হবেও না। আজকের সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা নয়। প্রশ্ন হলো আওয়ামী লীগকে নিয়ে যারা প্রতিদিন ভয়ের বার্তা দিচ্ছে, সতর্ক বার্তা দিচ্ছে, তারা আসলে কাকে ভয় পাচ্ছে? যদি জনগণ আওয়ামী লীগকে সত্যি চিরতরে প্রত্যাখ্যান করে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেও প্রতিদিন তার সম্ভাব্য প্রত্যাবর্তনের কথা বলতে হয় তাহলে বুঝতে হবে ভয়টা আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিকে ঘিরে, সেই জবাবদিহিতাকে ঘিরে, যা একদিন না একদিন আসবেই। চলে তো এসেছে, ঠেকান না পারলে, ঠেকাতে তো পারবেন না। ভালো থাকবেন।